তখন কিন্তু এই এত হাতের মধ্যেও যে তোমার নার্ভ আছে বা সেন্স অর্গান আছে, এই জিনিসগুলো কিন্তু তখনও তোমার হচ্ছে ইভলভ করেনি। তখন হচ্ছে তোমার একটা বডির ভিতরে মাথা, মাথার মতোও ছিল না, অনেক সময় তোমার মাথাটা ডিস্টিংক্টও ছিল না, হেড রিজিয়ন আলাদাও ছিল না। যখন যেমন এখনো তোমার কুচিয়া মাছটা যদি তোমরা দেখো, সেটার কিন্তু হেড রিজনটা আমরা আলাদা করতে পারি না। ওর হেড এবং ওর মানে নেক সব কিন্তু মোটামুটি একই রকম। বা তোমরা বাইম মাছ চিনো নিশ্চয়ই, বাইম মাছের হেড কখনো দেখেছো কেমন? হেড কোনটা বডি কোনটা এটা বোঝা যায় না কিন্তু। বা আবার অন্য মাছের কিন্তু ডিস্টিংক্ট কিরকম, রুই মাছ বা কাতলা মাছ তো সব থেকে বড় মাথা দেখো, বা বোয়াল মাছ দেখো, শোল মাছ দেখো, এদের কিন্তু একটা ডিস্টিংক্ট আলাদা একটা পার্ট আছে হেডে। তো এই একটা যে ব্যাপার, সেটা হচ্ছে তোমার আগের যে প্রিমিটিভ ফিশ গুলো ছিল, তাদের নার্ভাস সিস্টেম একটা সেন্ট্রালাইজড একটা অর্গানের মতো ছিল, ব্রেইনের মতো ছিল, সেটা হচ্ছে তোমার কাজ করতো। সেই সেন্টারে হচ্ছে যে সব ধরনের সেন্স অর্গান কি বলে তোমার ইম্পালসেস, ইনফরমেশন ট্রান্সমিট করতো, সেখান থেকে আবার তোমার ফিডব্যাক আসতো। এটা কিন্তু ওই যে আমি কম্পিউটার কথা কেন বললাম, কম্পিউটার তুমি একটা কমান্ড দাও, তারপর কিন্তু তোমাকে একটা ফিডব্যাক দেয় নাকি? তুমি কন্ট্রোল সি প্রেস করো, এটা কিন্তু কমান্ড। আর কন্ট্রোল সি প্রেস করলে কম্পিউটার তোমাকে কপি করে দেয়, এটা হচ্ছে তোমার ফিডব্যাক। তো এইটাই কিন্তু ছিল যে সেন্ট্রালাইজেশন। দেন কি হয়েছে দেখো, যে সেফালাইজেশন। আস্তে আস্তে এই যে হেড রিজিয়নটা, এটাকে আমরা সেফালোনও বলি, সেই হেড রিজিয়নটা ডিস্টিংক্ট হয়ে যায়, আলাদা হয়ে যায়। তো যাদের হেড রিজিয়ন ডিস্টিংক্ট আছে, তাদেরকে কিন্তু এই যে সেফালাইজেশনের মধ্যে তারা চলে এসছে। এরপর শুধু হেড না, শুধু হেডের মধ্যে ব্রেইন থাকলেই হবে না, সেই ব্রেইন আবার হচ্ছে আমাদের সমস্ত সমস্ত আমাদের বডির ভিতরে সমস্ত জায়গাটা হচ্ছে তোমার সেই নার্ভ বা ব্রেইনটাকে পৌঁছাতে হবে, না হলে কিন্তু প্যারালাইজড হয়ে যায়। এটা জানো তো, প্যারালাইসিসের যারা রুগী তাদেরও কিন্তু ব্লাড সার্কুলেশন হয়, সামান্য হয়, কিন্তু তাদের টাচ করলে তারা বুঝতে পারে না। এটা কেন বলতো? সেখানকার যে নার্ভ আছে বা নিউরন আছে, সেই নার্ভ কিন্তু ড্যামেজ হয়েছে। সেটা হতে পারে সেখানকার যে নার্ভটা ডিরেক্ট ড্যামেজ হতে পারে। মানে অনেকেই তোমরা শুনে থাকবা যে পা একটু একটা উঁচু উঁচু করে হাঁটে। আমাদের একটা ফ্রেন্ড ছিল, ওর পায়ের যে নার্ভ ছিল সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো সে পা উঁচু করে হাঁটছে কেন? ওটা যে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তো তার যেখানে যে লিগামেন্ট ছিল সেটা ছোট হয়ে যাচ্ছিল, এটা হচ্ছে তার একটা প্রবলেম ছিল। কিন্তু তার কিন্তু ব্রেইনে, ব্যাপারটা হচ্ছে তোমার লেগ থেকে তো ব্রেইনে একবার পাঠাতে হবে তাই না সিগন্যাল। তো সিগন্যালিং এর জন্য ব্রেইন, তোমার লেগের যে নার্ভ সেটাকেও ঠিক থাকতে হবে, আবার ব্রেইনের যে নার্ভটা সেটাকে রিসিভ করবে তাকেও কিন্তু ঠিক থাকতে হবে। তো যদি ওর ছিল পায়ে প্রবলেম, এই জন্য কিন্তু ওর ব্রেইনের হয়তো লেগের ওই স্পেসিফিক কাজের জন্য যে নার্ভটা ছিল, সেই নার্ভটা হয়তো মানে সচল ছিল, কিন্তু সে কিন্তু ওখানে টাচ করলে সে বুঝতে পারতো না। কারণ হচ্ছে কি, তার যে ওই অর্গান মানে পায়ের যে চারপাশে যে নার্ভ আছে সেটা হচ্ছে ড্যামেজ হয়েছে। আবার অনেক সময় দেখতে পাবা যে অনেকের হচ্ছে তোমাদের এরকম ব্যাড এক্সপিরিয়েন্স থাকুক, আমি এটাকে মানে উইশ করি না, না থাকুক, তবুও তোমরা হয়তো তোমাদের অনেক দূরের আত্মীয় স্বজনকেও দেখবা যে হচ্ছে অনেকে ব্রেইন স্ট্রোক করে। দেন কিন্তু ওয়ান সাইড বা একটা অর্গান বা লেফট সাইড বা রাইট সাইড টোটালটাই হচ্ছে তোমার প্যারালাইজড হয়ে যায়, বা টোটাল মানে বডিটাই প্যারালাইজড হয়ে যায়। তো এতে কি হয় জানো, তার বডি পায়ের কিন্তু সেই অর্গানটা কাজ করে বা সেখানকার নার্ভটাও কিন্তু কাজ করে, কিন্তু প্রবলেম হয়েছে যে তার ব্রেইনে যে রক্তক্ষরণ হয়েছে সেখানে কিছু নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে তার যে তুমি হাত পাতে টাচ করলা, এই টাচটা সেই নার্ভ পাঠালো ব্রেইনে ঠিকঠাক ভাবে, কিন্তু ব্রেইন সেটাকে রিসিভ করতে পারলো না, কারণ সে ড্যামেজড। তখন কিন্তু সে আর ফিডব্যাক দিতে পারবে না, ফিডব্যাক না আসলে সেই কাজের কিন্তু কোনো মূল্য নেই। এটা তোমরা কম্পিউটার যারা জানো তারা জানো যে কমান্ড দিলেই হবে না, কমান্ডে কিন্তু একটা ফিডব্যাক আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্যই বলা হয়েছে যে স্পেশালাইজেশন। শুধু হেড রিজন ডিস্টিংক্ট হলেই হবে না, সমস্ত অর্গানে চলে গেছে কিনা এই জিনিসটাকে তোমার স্পেশালাইজ করছে কে। আর ইট সেন্স অর্গানস কমপ্লেক্স, এটার কি সেন্স অর্গানটা কমপ্লেক্স, মানে প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট বডি অর্গানে সেন্স অর্গান আছে কিনা, এটাকে বলা হয় স্পেশালাইজেশন। এবং আমরা যারা আছি মডার্ন যুগে, তারা কিন্তু এই স্পেশালাইজেশনের মধ্যেই অন্তর্ভুক্ত। তোমরা বুঝতে পেরেছো এই তিনটা জিনিস ইভলিউশন, একটা হচ্ছে সেন্ট্রালাইজেশন, সেফালাইজেশন এন্ড স্পেশালাইজেশন। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু নেক্সটে যাই। দেখো স্পঞ্জেস কি বলেছেন, ইন্টারেস্টিং একটা জিনিস স্পঞ্জ। স্পঞ্জ আমি তোমাদেরকে পড়িয়েছি, বলো তো এটা কোন পর্বের মধ্যে পড়ে? তোমার কিছুদিন আগে পরিফেরা। পরিফেরা। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আই গট ইউর আনসার। তো হচ্ছে তোমার স্পঞ্জেস হচ্ছে পরিফেরার মধ্যে পড়েছে। এবং দেখো স্পঞ্জের
যখন আমি তোমাদের নার্ভাস সিস্টেমটা একটু বলেছিলাম যে এটা নার্ভাস সিস্টেমটা খুবই সিম্পল, কারণ এখানে কিন্তু কমপ্লেক্স কোনো নার্ভাস সিস্টেম নেই। দেখো ইন্টারেস্টিং জিনিস, অনলি মাল্টি সেলুলার অর্গানিজম উইথ নো নার্ভাস সিস্টেম। ইন্টারেস্টিং না? তার মানে হচ্ছে তোমার পেরিফেরাল কোনো নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই। এটা একটা কারণ আছে, কারণ এর বডিতে এত এত কোরাস এবং হচ্ছে এর একটা অস্টিউলাম আছে, অস্টিয়া আছে। সো হচ্ছে সেখান থেকে পানি প্রবেশ করে, অস্টিউলাম থেকে হচ্ছে পানি বের হয়ে যায়। এর মধ্যে তার বডিতে বিভিন্ন জায়গাতে হচ্ছে সে যদি ফুড নিতে চায়, সেই ফুডটাকে অ্যাবজর্ব করে, অক্সিজেনটাকে অ্যাবজর্ব করে, এবং সেই পানির মাধ্যমে আবার তার বডির যে ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে সেটাকে বের করে দেয়। তো তার কিন্তু থিঙ্ক করতে হয় না, সে একটা সেসাইল অর্গান, সে সেসাইল একটা অ্যানিমাল। সে একটা জায়গাতে চুপ করে থাকে, পানি অটোমেটিক চলে আসতেছে, অটোমেটিক চলে যাচ্ছে, তাকে কিন্তু কোনো কিছু কন্ট্রোল করতে হচ্ছে না। তো এটা একটা অটোনোমাস আমরা বলতে পারি, যে তার কনসাসনেস এর কোনো প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে হচ্ছে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসলে প্রয়োজনও নেই, যেখানে আল্লাহ হয়তো তাকে দেয়নি। এটা হচ্ছে স্পঞ্জ। তাহলে এটা জেনে রাখো, এটা কিন্তু তোমাদের ভাইভাতে কোশ্চেন আসতে পারে। আমরা বলতে পারি যে কোন মাল্টিসেলুলার অর্গানিজমে কোনো নার্ভাস সিস্টেমই নেই, তখন তোমাদের বলতে হবে যে স্পঞ্জ। ওকে, আমরা এখন ফিশের মধ্যে আসি। দেখো অ্যানাটমি অফ ফিশের উপর বেসিস করে আমাদের ক্লাসিফিকেশন হতে পারে। একটা হচ্ছে তোমার সেরেব্রো স্পাইনাল সিস্টেম, আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। সেরেব্রো স্পাইনাল সিস্টেমটা কি বলো? দেখো এটা হচ্ছে এক নম্বর, দুটো ভাগ আছে আবার। এটা সেন্ট্রাল ডিভিশন যেটা মাঝখানে থাকে, এবং পেরিফেরাল হচ্ছে চারপাশে, পেরিফেরিটিক আমরা বলি। তো সেন্ট্রাল ডিভিশনটা কি? এটা হচ্ছে ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। আমরা কিছুক্ষণ পরে ব্রেইনের ছবি দেখবো। তো ব্রেইন এবং স্পাইনাল কর্ড এই দুটো মিলে হয় সেন্ট্রাল ডিভিশন। ধরতে পারো যেটা হচ্ছে তোমার সিপিইউ। আর পেরিফেরি ডিভিশন হচ্ছে ক্রেনিয়াল এন্ড স্পাইনাল নার্ভস এন্ড স্পেশাল সেন্স অর্গান, যেটা আমি বলেছি যে হাত পা, তারপর আমাদের অপটিক, যে বিভিন্ন অপটিক নার্ভস আছে আমাদের দেখার জন্য, আমাদের হচ্ছে তোমার অকুলোমোটর নার্ভস আছে, সেটা হচ্ছে আমাদের আই মুভমেন্ট করার জন্য। তারপর হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভস আছে, যেটা আমাদের হচ্ছে থ্রট এবং নেক কে মুভমেন্ট করতে সাহায্য করে। তো এই যে নার্ভস গুলো আছে, এটাকে আমরা বলছি স্পেশাল সেন্স অর্গানস বা স্পাইনাল নার্ভস। এর আগে আমাদের কিন্তু ক্রেনিয়াল নার্ভসও আছে। ক্রেনিয়াল এবং স্পাইনাল নার্ভস এই দুটো থাকে হচ্ছে পেরিফেরিতে, আমাদের বডির মাঝখানটাকে যদি আমি কল্পনা করি মাথার ব্রেইনে, সেটা হচ্ছে সেন্ট্রাল ডিভিশন, এবং সেখানে থাকে ব্রেইন এবং স্পাইনাল কর্ড। আর ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে পেরিফেরি আছে, যেমন সেটা হতে পারে আমাদের হাত পা, তারও পেরিফেরি, সেটাও আমাদের কিন্তু বডির পেরিফেরি। আমরা যদি ব্রেইনটাকে মাঝখান মিডল ধরি, তাহলে কিন্তু সবকিছু আমাদের পেরিফেরি, চারপাশ। তো চারপাশের যে ক্রেনিয়াল এবং স্পাইনাল নার্ভস আছে, সেটাকে আমরা বলবো, সেটাও আমরা এই দুটো যে সিস্টেম, দুটো সিস্টেম ডিভিশনকে আমরা যদি কম্বাইন্ড করি, তাহলে আমরা পাবো সেরেব্রো স্পাইনাল। সেরেব্রো আসছে তোমার সেরেব্রাম থেকে, যেটা হচ্ছে তোমার ব্রেনকে আমরা বলে থাকি, এবং স্পাইনাল তো তুমি বুঝতে পেরেছো, স্পাইনাল নার্ভস থেকে আসছে। তো এটা হচ্ছে সেরেব্রো স্পাইনাল সিস্টেম। আরেকটা কি দেখো, অটোনমিক নার্ভাস সিস্টেম। ও আরেকটা জিনিস, সেরেব্রো স্পাইনাল সিস্টেম এবং অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো পার্থক্য, একটা মেজর পার্থক্য আছে। সেটা হচ্ছে সেরেব্রো স্পাইনাল সিস্টেম হচ্ছে তুমি কন্ট্রোল করতে পারো। তুমি কোথাও টাচ করলা কি করলা না, এটা ইটস ইন ইউর কন্ট্রোল। তুমি স্পেল করলা কিনা, বা স্মেল নিতে না চাইলে তুমি মুভমেন্ট করতে পারো। তুমি তাকাতে চাও কিনা, তুমি আই মুভ করতে চাও কিনা, তুমি কতক্ষণ তাকিয়ে থাকতে চাও, তুমি কতক্ষণ শুনতে চাও, এই যে তুমি নেকটাকে মুভমেন্ট করতে চাও কিনা, আই বলটাকে মুভমেন্ট করতে চাও কিনা, এই জিনিসগুলো কিন্তু তোমার কন্ট্রোলের মধ্যে আছে। সেরেব্রো স্পাইনাল সিস্টেম হচ্ছে তোমার ওই অ্যানিমালের কন্ট্রোলের মধ্যে থাকে। আর অটোনমিক নার্ভাস সিস্টেমটা কি? এটা হচ্ছে একটা ইনভলান্টারি বলে। ইনভলান্টারি মানে হচ্ছে সেই যে অর্গান গুলো ভলান্টারি হচ্ছে কাজ করে দিবে তার বডির জন্য। এখানে কিন্তু বডি তাকে কমান্ড করবে না। তুমি একটা জিনিস খেলে খাওয়ার পর কি বলবা যে আচ্ছা তুমি ডাইজেস্ট হয়েও না, আমার নেক্সট হচ্ছে বিকেলের খাবার নেই, অল্প অল্প ডাইজেস্ট হয়, এখন একটু হও, বিকেল বেলা আবার পরে একটু হয়েও, সন্ধ্যার দিকে আরেকটু হয়েও, বা আমি ডায়েটে আছি, আমি জাহাঙ্গীর কবিরের কিটো ডায়েট করতেছি, অল্প একটু খাবো, এতেই আমার বেশি ডাইজেশন থাকতে হবে। তো আমার এখন একটু হও অর্ধেক, পরে আমি আবার তোমাকে বলে দিব কখন ডাইজেশন হবে। এরকম কি সম্ভব বলো? এটা কিন্তু সম্ভব হুম। না। ডাইজেশন হচ্ছে তুমি খেয়ে ফেললা, এখন সে তার মতো করে ডাইজেস্ট করতে থাকে, তো এখানে তোমার কোনো কন্ট্রোলই নেই। তো এই যে জিনিসগুলো অটোনোমাস এটাকে বলা হয়। বা হার্ট রেট, হার্ট রেট তোমার হচ্ছে বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এর মধ্যে কিন্তু তোমার কোনো কন্ট্রোল নেই। এটাকে বলা হয় অটোনোমাস, মানে নিজে থেকে হয়ে যাওয়া, এখানে কারো কন্ট্রোল নেই। অটোনমিক নার্ভাস সিস্টেম বলে। এখানে দেখো কিছু জিনিস আছে, এটা হচ্ছে গ্যাংলিয়া, ফাইবারস, এবং সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক মানে কি তোমরা বোঝো? সিম্প্যাথেটিক মানে কি জানো? এটা হচ্ছে তোমার বডির এটা হচ্ছে এটাকে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স। ফাইট অর ফ্লাইট রেসপন্স হচ্ছে যখন কেউ একটা থ্রেটেন ফিল করে, তখন সে কি করে, তার বডি
যেমন সাপোজ আমি যদি আজকে তোমাকে বলি আজকে একটা এক্সাম দিব, এখনই আমি যদি বলি, তাহলে তখনই তোমাদের কি হয়, বুক বুক ধরফর করে নাকি? দেন জি হচ্ছে ম্যাম। আমাদের হার্টবিট বেড়ে যাবে, দেখবা যে রেসপিরেশন বেড়ে যাচ্ছে, কেমন যেন একটু গরমও লাগতেছে। আমরা বলি না কান থেকে ধোঁয়া বের হয়ে যায়, অনেক কিছু আমাদের হাত ঘামায়। তো হচ্ছে আমাদের পেটের মধ্যে আবার অনেকের পেটের মধ্যেও কেমন কেমন করে এক্সামের নাম শুনলে। এই যে জিনিসগুলো কিন্তু তোমার কন্ট্রোলে নেই। এটা হচ্ছে কি হঠাৎ করে তুমি কোনো একটা সিচুয়েশনে পড়ো যেখানে তুমি থ্রেটেন ফিল করতেছো, সেক্ষেত্রে এটাকে ফাইট অর ফ্লাইট রেসপন্স, এই রেসপন্সটা খুব দ্রুত করে। এবং সেখানে হচ্ছে যে নর্মাল যে সিচুয়েশনটা আছে সেটাকে তোমার হচ্ছে বাড়িয়ে দেয়, হার্টবিটটাকে বাড়িয়ে দেয়, রেসপিরেশনের হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়। এই যে জিনিসটা, এটাকে বলা হয় সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক কি? সেটা হচ্ছে তোমার, এটা হচ্ছে বডিকে কাম রাখতে সাহায্য করে। খাওয়া দাওয়ার পর তোমার আমরা বলি না ভাত ঘুম, দুপুরের বেলা আমরা যদি ঘুমটা বলি, আমাদের বডি চায় একটু রেস্ট নিতে। তোমার হচ্ছে কারণ ওই ডাইজেশনটা আস্তে আস্তে হবে। তো ফিড অ্যান্ড ব্রিড আর ডাইজেস্ট, রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, এই যে চারটা জিনিস, এই জিনিসগুলো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এইটা হচ্ছে তোমার বডিকে শান্ত, মানে এটাকে আস্তে আস্তে যত আরো কাম, মানে তুমি রেস্ট নিচ্ছ, তোমার বডি কিন্তু রিল্যাক্স হয়ে যাচ্ছে। হার্টবিটটাও দেখবা নর্মালের থেকে হচ্ছে তখন একটু কম থাকে। আমরা যখন ঘুমাই তখন আমাদেরকে তো বলা হয় যে হাফ ডেড। তো তখন কেন বলা হয় বলো তো? কারণ আমাদের সমস্ত যে সেন্স নার্ভাল নার্ভস আছে, সেটা হচ্ছে তোমার ক্রেনিয়াল নার্ভস বলো, স্পাইনাল নার্ভস বলো, সেগুলো কিন্তু রিল্যাক্সে থাকে। তখন কেউ তোমাকে টাচ করলেও কিন্তু তুমি বুঝতে পারো না যে আমাকে কেউ টাচ করেছে। অনেকের আবার খুব সেন্সিটিভ ঘুম আছে, সেটা আলাদা কথা। কিন্তু হচ্ছে তোমার এটাকে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক, যে বডি তখন চায় যে রিল্যাক্স, কাম থাকতে চায়। তো সিম্প্যাথেটিক হলো কি, সেটা হচ্ছে তোমার থ্রেটেন সিচুয়েশনে সে কি করে, ফাইট অর ফ্লাইট রেসপন্স করে। আর প্যারাসিম্প্যাথেটিক যে বডিকে কাম রাখতে সাহায্য করে। এবং এর উদাহরণ হচ্ছে তোমার কি বলো তো, উদাহরণ কি আমি বলেছি, চারটা নাম নিয়েছেন, বলো একটা দুটো বলো প্যারাসিম্পথেটিকের। ম্যাম Feed, রেস্ট, ডাইজেস্ট, রেস্ট, ডাইজেস্ট, ভেরি গুড। আরেকটা হচ্ছে ফিড feeding, অ্যান্ড, হ্যাঁ, breeding. ব্রিডিং, ভেরি গুড। আর সিম্প্যাথেটিক তো আমি বললামই, সেটা হচ্ছে তোমার একটা উদাহরণ হচ্ছে যে এখন যদি আমি বলি যে তোমাদের এক্সাম আছে, তখন জীবন তোমারটা মনে হবে কাইন্ড অফ সেরকম। ওকে, আমরা নেক্সটে যাই। দেখি যে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, আমাদের যে বলেছিলাম যে সেরেব্রো স্পাইনাল সিস্টেমে আমাদের দুটো জিনিস আছে, সেটা হচ্ছে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। তো বোথ ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড আর হোয়াইটিশ অ্যান্ড সফট। তোমরা তোমাদের মানে হচ্ছে এই ক্লাসটা আমরা নেই নর্মালি, তোমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস করাই, সেখানে তোমাদের ব্রেইনটা কাটা হয়। অথবা এই ক্লাসটা করার পরই তোমাদের ওই প্র্যাকটিক্যাল ক্লাসটা নেওয়া হয়, মানে অল্টারনেট ডেতেই, যাতে হচ্ছে আমি যা বলছি সেটা তোমাদের মাথায় থাকে। তোমরা তখন কিন্তু একদম ফিশ ব্রেইনটা দেখতে পাও নিজের চোখে, কালারটা কেমন, নাকি সফট নাকি হার্ড না কিরকম, এটা কিন্তু তুমি দেখতে পাও। তো এই যে জিনিসগুলো আসলে তোমাদের ব্যাড লাক, এবং আমাদেরও হচ্ছে ব্যাড লাক, তোমাদেরকে ভাবে শেখাতে পারতেছি না। তবে হ্যাঁ, তোমাদের যখন হচ্ছে ক্যাম্পাস খুলে দিবে, কিছু এই যে যেটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালি করতে হবে, কিছু প্র্যাকটিক্যাল ক্লাস আছে, সেগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি নেওয়া হবে। হোপসো, হোপসো বলতে ইনশাল্লাহ সেটাই হবে, কারণ তোমাদের হচ্ছে শিখতে তো হবে। এবং থায়োলজি বলি বা জুলজি বলি, কিন্তু ইম্পর্টেন্ট একটা কি বলবো সাবজেক্ট তোমাদের ফিশারিজের জন্য। তো দেখো যে বোথ ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড আর হোয়াইটিশ অ্যান্ড সফট। তো আমাদের কি বললাম, যেটা হোয়াইটিশ, হোয়াইট না কিন্তু হোয়াইটিশ, এবং হচ্ছে সফট। অবশ্যই ব্রেইন তো খুবই সফট। এবং এটা তো তোমরা জানো নিশ্চয়ই, তোমরা তো কুরবানি যখন দেয়, মানে মুসলমানদেরকে বলতেছি, তখন কিন্তু অনেকেই তোমার হচ্ছে যে আহ, ওই অ্যানিমালটার, কাউ হোক, গোট হোক, বা অনেকে মহিষও দেয়, যেভাবেই হোক না কেন, সেটার হচ্ছে তোমার যদি ব্রেইনটাকে খেয়াল করো, সেটা দেখবা কিন্তু কি কিরকম বলতো, সফট না কি হার্ড। এবং সেটা কালারটা কিন্তু একটু অফ হোয়াইট কালার, আমরা যেটা বলি হোয়াইটিশ। হ্যাঁ, দ্য ব্রেন ইজ হাউসড ইন দ্য ক্রেনিয়াম অফ স্কাল। বাইরের যে আমাদের খুলিটা, এটাকে বলা হয় স্কাল। স্কালের ভিতরে হচ্ছে ক্রেনিয়াম থাকে, এবং ক্রেনিয়ামের মধ্যে হচ্ছে তোমার কি থাকে, হাউসড। হাউসড মানে কি, যে গর্তের মতো থাকে, সেখানে হচ্ছে তোমার আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থাকে। এবং আরেকটা ছোট একটা গর্তের মতো থাকে, সেখানে হচ্ছে তোমার থাকে ব্রেইন। আর ব্রেইনের নিচে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। The spinal cord runs lengthwise of the fish through the neural canal of the vertebral column. আমাদের ফিশের যে ভার্টিব্রাল কলাম আছে, তার মধ্যে একটা নিউরাল ক্যানেল আছে। তোমরা অনেক সময় যদি মাছ খেয়ে থাকো কখনো, হোল ফিশ যখন খাও, তো যখন নেক থেকে এটাকে ভেঙে ফেলবা, তোমাদের ওই যে ভার্টিব্রাল কলাম, মানে ফিশটার ভার্টিব্রাল কলাম থেকে ওর হেডকে যদি ডিসকানেক্ট করো, দেখবা যে একটা সাদা সুতার মতো এরকম বের হয়ে আছে। এটা কখনো খেয়াল করছো কখনো কেউ? জি ম্যাম। এই যে কানেক্ট, এটাকে কিন্তু বলা হয় নিউরাল ক্যানেল।
এর মধ্য থেকে কিন্তু তার হচ্ছে স্পাইনাল কর্ডটা রান করে একদম মাথা থেকে লেজ পর্যন্ত। বুঝতে পেরেছো? কারণ তার তো অর্গান কম, আমাদের অর্গান বেশি, আমাদের হাত পা অনেক কিছু আছে, তাদের তো এত কিছু নাই। The brain is an enlargement of the anterior end of the spinal cord. এটাই বলেছে যে ব্রেইনটা কি, ব্রেইনটা হচ্ছে তোমার এই যে স্পাইনাল কর্ড আছে সেটার এনলার্জমেন্ট হয়ে একদম এন্টেরিয়র এন্ড শেষ মাথা পর্যন্ত, এটাকে বলছি আমরা ব্রেইন। তো ব্রেন এন্ড স্পাইনাল কর্ড তোমরা কি বুঝতে পেরেছো? এখন আমাদের দেখো যে ছবি, তোমরা যখন প্র্যাকটিক্যালি দেখবা ব্রেইনটাকে, তখন একদম এরকমই একটা হচ্ছে তোমার ব্রেইন তোমাদের চোখের সামনে ভেসে উঠবে। এবং প্র্যাকটিক্যালি আমরা আরেকটা ছবি আঁকাই, এটার থেকে আরেকটু ভালো। তো এখানে দেখো কি বলেছে, তিনটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রোসেফালন, একটা হচ্ছে মেসেনসেফালন, আর একটা হচ্ছে রম্বেনসেফালন। এটা রম্বস আকৃতি তাই। আর প্রোসেফালন হচ্ছে কি আদি আমরা বলি না, শুরুর দিক থেকে, তাই না? তো এটাকে আমরা এই জন্য বলা হয়, এটাকে বলা হয় ফোর ব্রেইন, ফোর ব্রেইন। আর মেসেনসেফালন এটাকে বলা হয় তোমার মিড ব্রেইন, ঠিক আছে? আর রম্বেনসেফালন এটাকে বলা হয় কি বলো, এটাকে সেরেব্রাম বলে। হিন্ড ব্রেন বলে। হিন্ড ব্রেন মানে হচ্ছে যেটা লুকানো অবস্থায় থাকে, কিন্তু সেটাকে না বলেও তোমার হচ্ছে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আমরা এখন বলবো সেরেব্লাম। ওকে, সেরেব্লাম বলবো। তো এই যে তুমি দেখো যে প্রোজেনসেফালনের মধ্যে টেলেনসেফালন আছে। টেলেনসেফালন কেন বলেছে? আর প্রো মানে হচ্ছে আদি, আর টেলেনসেফালন হচ্ছে বলছে লেজের দিক থেকে। যদিও আমরা সবসময় বলি লেজটা হচ্ছে পেছনের দিকে, নট নেসেসারিলি। টেলেনসেফালন হচ্ছে একটা এন্ড, কারণ এখান থেকে কিন্তু শুরু হয়েছে। এরপরে এই যে স্পাইনাল কর্ড চলতে থাকবে, ফিশের বডি যতদূর ততদূর পর্যন্ত এটা বিস্তৃত থাকবে। দেন দেখো এই যে প্রোজেনসেফালনের মধ্যে আরেকটা পার্ট আছে, সেটাকে বলা হয় ডাইয়েনসেফালন। এই দুটো কিন্তু আলাদা পার্ট এবং দুটো এক জোড়া করে আছে দুই সাইডে। এটাকে ডাইয়েন বলা হয় কেন? দুটো। এবং এটাকে আমরা কিন্তু বলি টুইন ব্রেন। টুইন ব্রেনের নাম শুনেছো নিশ্চয়ই, এইটা হচ্ছে সেই টুইন ব্রেন। এরপর হচ্ছে তোমার কি মেজেনসেফালন, যেটাকে আমরা মিড ব্রেন বলছি, সেটাকে আমরা বলি আবার অন্য একটা নাম দিয়ে মেটেনসেফালনও বলা হয়। আর রম্বেনসেফালনের মধ্যে কি আছে? মাইলেনসেফালন আছে এবং স্পাইনাল কর্ড আছে। তো এই হচ্ছে এবং এটাকে যে ওই যে বলছে যে হিন্ড ব্রেন বা হাইন্ড ব্রেন এটাকে বলা হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। আর এই যে সেরেব্রাম, এটাকে যদি আমরা তুলি, হ্যাঁ, তোলার পর নিচে এরকম একটা বক্সের মতো পাবে, এরকম একটা বক্সের মধ্যে পাবে, এবং এর মধ্যে এই যে ছোট্ট একটা ডটের মতো থাকবে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তোমাদের কাজ হচ্ছে সেই পিটুইটারি গ্ল্যান্ড বের করে আমাদেরকে দেখানো। খুব ইজি তাই না? আর ইন্টারেস্টিং। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার সাথে জি আছো কি? ম্যাম। তোমাদের কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডের এক্সট্রাকশনের একটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল করতে হয়। সেটা হচ্ছে কি, এই যে তখন আবার তোমাদেরকে এইটা পড়ানো হবে। এই যে টোটাল ব্রেইনটা, এই ব্রেইনের এই যে পার্টটা, লাস্টের যে পার্টটা, এটাকে বলা হয় সেরেব্রাম। সেরেব্রামটাকে জাস্ট ফরসেপ দিয়ে তুলে ফেলতে হয়। তুলে ফেলার পর এই সেরেব্রামের জাস্ট নিচে তোমার কিছু হচ্ছে ফ্যাটি টিস্যু থাকে, সেটাকে তোমার ক্লিয়ার করতে হয়। ক্লিন করার পর এরকম হচ্ছে তোমার বক্স থাকে, একটা বক্সের মতো। বক্সটা দেখা যায় না অবশ্য, এটা জাস্ট পর্দার মতো থাকে। পর্দাটাকে তোমার সরাতে হয়। সরানোর পর এর মাঝখানে হচ্ছে তোমার, যদি আমি ধরে নেই এইটা একটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এর এই চারপাশে একটা বক্সের মধ্যে পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থান করে, গোল একটা। সেটাকে তোমার হচ্ছে বের করে নিয়ে আসতে হবে এবং স্লাইডের মধ্যে প্রেজেন্ট করে যে আমাদের স্যার আছেন তাদেরকে দেখাতে হবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ, এবং অনেকের কাছে এটা কঠিন লাগে, কিন্তু আসলে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তোমার প্র্যাকটিস করলে এটা খুবই ইজি। আর এটা যদি দেখাতে পারো, দেখা যাচ্ছে যে তোমাদের ডিসেকশনে যত মার্কস থাকে ফুল মার্কসই দেওয়া হয়ে থাকে। তো এটা কিন্তু এই ব্রেইন পার্টটাকে বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালেও আছে। তোমরা কি বুঝতে পেরেছো? স্ট্রাকচারটা কিন্তু খুব ইজি, তিনটা ভাগে ভাগ করা আছে, প্রোসেফালন, প্রোজেনসেফালন, মেজেনসেফালন এন্ড রম্বেনসেফালন। এর মধ্যে ফোর ব্রেইন তো ফোর ব্রেইন, তারপর হচ্ছে টুইন ব্রেইন আছে, তারপর মিড ব্রেইন আছে, মিড ব্রেইনের পর হাইন্ড ব্রেইন বলে, ওটাকে তোমার হচ্ছে এখন সেরেব্রাম বলবো আমরা। দেন হচ্ছে তারপর এই যে স্পাইনাল কর্ড, এবং স্পাইনাল কর্ডটা একদম তার বডির যে আমরা যেটা ভার্টিব্রাল কলাম বলি তার মধ্য দিয়ে একদম হচ্ছে চলে যাচ্ছে ইন্টেরিয়র এন্ড পর্যন্ত। নেক্সট কি দেখো, হোমোলজিস অফ দ্য ফিশ ব্রেইন। আমরা মাত্র যাই বললাম এখানে তাই লেখা আছে, এটা আসলে রিপিটেশন হবে বললে, তবুও বলছি। দেখো, প্রোজেনসেফালন এটাকে বলা হয় টেজেনসেফালন অ্যাডাল্ট পার্টস, এবং এটাকে বলা হয় ফোর ব্রেইন। আর আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে যে সেরেব্রাল হেমিস্ফিয়ার, পেয়ার্ড ল্যাটেরাল ভেন্ট্রিকল, এটার পজিশন।
আর ডাইএনসেফালন আছে সেটাকে টুইন ব্রেইন বলা হয়, থার্ড ভেন্ট্রিকলে এটা পজিশন অবস্থান। মেজেনসেফালন এটা হচ্ছে তোমার মিড ব্রেইন বলা হয়, রম্বেনসেফালন সেরেব্রাম এবং মেডুলা অবলঙ্গাটা, আর হচ্ছে তোমার স্পাইনাল কর্ড থাকে এরপরে। ওকে, নেক্সট এই যে ছবিটা দেখো, এটা হচ্ছে একটা একদম মানে ফিশের একটা কার্টুন ছবি আর কি, মানে ড্রয়িং একটা ছবি, কিন্তু এটা হচ্ছে ফিশ ব্রেইনের। আমি একটু তোমাদেরকে পেন দিয়ে যদি দেখাই, দেখো এটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, এই যে দুটো গেল এটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, এটা হচ্ছে অলফ্যাক্টরি লোব, এই দুটো হচ্ছে তোমার সেরেব্রাল হেমিস্ফিয়ার। তার মানে এই দুটো কি বলতো, তোমরা মাত্রই কিন্তু এটা দেখেছো, এটা কি এই দুটো সেরেব্রাল হেমিস্ফিয়ার কাকে বলে, ফোর ব্রেইনটাকে কিন্তু বলে, তাই না? এটা হচ্ছে ফোর ব্রেইন। ফোর ব্রেইনের পরে দেখো এই যে অপটিক লোব আছে, অপটিক লোব আছে, এবং এই যে এটাকে বলা হয় ডাইএনসেফালন, মাঝখানেরটা, এখানে হচ্ছে তোমার জোড়া দুটো থাকে ডাইএনসেফালন, এরপর সেরেব্রাম থাকে, এবং এই সেরেব্রামটাকে তোলার পরেই কিন্তু তুমি পিটুইটারি গ্ল্যান্ডটাকে পাবে। এটা হচ্ছে ডর্সাল ভিউ, তুমি এইভাবেই উপর থেকে দেখবা, উপরে এভাবেই দেখবো, আমাদের কিন্তু এভাবেই বলতে হয় যে ম্যাডাম এটা এই যে দুটো দেখা যাচ্ছে এই দুটো হচ্ছে অলফ্যাক্টরি ট্রাক্ট, দেন হচ্ছে এটাকে অলফ্যাক্টরি লোব বলে, এবং এটা হচ্ছে আপনার সেরেব্রাল হেমিস্ফিয়ার, এরপর মাঝখানে হচ্ছে ডাইএনসেফালন থাকে ম্যাডাম, এরপর অপটিক লব হচ্ছে দুইটা, অপটিক লোব থেকে আবার অপটিক নার্ভ চলে যায়, এবং এটা হচ্ছে তোমার সেরেব্রাম, এবং সেরেব্রামের নিচে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, আর আমি যদি এটাকে ভেন্ট্রালি ভিউ করি, তাহলে এই যে দুটো অপটিক লোব, এই অপটিক লোবের মাঝখানে অপর সাইডে কিন্তু একটা কানেকশন আছে, সেটাকে বলা হয় অপটিক কায়াজমা। হ্যাঁ, আর এরপর আমি যদি সেরেব্রামের অপর সাইড চিন্তা করি, সেটাকে বলা হয় হাইপোথ্যালামাস এবং হাইপোফাইসিস, হাইপোফাইসিস থেকে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড বলে। ওকে, এটা কিন্তু ওই যে উল্টে দিলে যা দেখা যাচ্ছে আর কি। তো আমি সেটাই বললাম যে তোমাদের আমরা কিন্তু এই চিত্রটা দেখতে পাবো কাটার পর, মাছের ব্রেন কাটার পর, পরে আমি সেরেব্রামটাকে যদি উল্টে ফেলি তখন হচ্ছে আমি এই হাইপোফাইসিসের জায়গাটাকে পাবো, পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, এটা হচ্ছে তেমন কিছুই না, জাস্ট হচ্ছে আগের ছবিটারই একটা অঙ্কিত চিত্র। এই ছবিটা একটু কঠিন, এটা তোমরা হচ্ছে অ্যাভয়েড করতে পারো আমার মতে। আর এইটা আর আমরা মাত্র যা পড়লাম সবই সেম, এখান থেকে এটা আরেকটু জটিল করে ফেলছে, সেটা হচ্ছে প্রত্যেকটা নার্ভ কোত্থেকে বের হয়েছে সেটা হচ্ছে তোমার অঙ্কিত করা আছে। এটা আমার মনে হয় আমরা একটু পরে আসি, আমরা নার্ভ নিয়ে যখন পড়বো তখন আমরা এই ছবিটা একটু দেখাবো। কি বলেছে, দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার এন্ড দ্য সেরেবেলাম, এটা বলতে কি বোঝায় বলতো, সেরেব্রাল হেমিস্ফিয়ার কিন্তু ফোর ব্রেইন এবং সেরেবেলাম হচ্ছে হাইন্ড ব্রেইন। এরা কি আর মোর প্রমিনেন্ট ইন শার্কস এন্ড রিলেটিভস এন্ড বনি ফিশেস দেন ল্যাম্প্রে এন্ড হ্যাগফিশেস। ল্যাম্প্রে এবং হ্যাগফিশকে আমরা কি বলি বলতো, প্রিমিটিভ ফিশ। তোমরা নিশ্চয়ই ক্লাসিফিকেশন পড়া শুরু করেছো, তাই না? পেট্রোমাইজোনিফর্মিস, মিক্সিনিফর্মিস, এটা পড়েছো তোমরা এই অর্ডার গুলো? ম্যাম। হুম, জি ম্যাম, পড়া হয়েছে। আচ্ছা, তখন তাহলে তো তোমার ল্যাম্প্রে এবং হ্যাগফিশ সম্পর্কে জানোই, এবং এটা একটা প্রিমিটিভ ফিশ টাইপের, এই জন্য এদের থেকে কিন্তু বনি ফিশ এবং যে শার্কস আছে এবং তাদের যে রিলেটিভস আছে, শার্কস মানে হচ্ছে স্কেটস, রেস, এদেরকে বলা হয় তোমার হচ্ছে কন্ড্রিকটিস। তো এদের হচ্ছে তোমার এই মিড ফোর ব্রেন এবং হাইন্ড ব্রেনটা বা যেটা সেরেব্রাম বলি আমরা, এটা হচ্ছে তোমার খুবই প্রমিনেন্ট। এখন দেখো অপটিক লোব কি বলেছে, যে অপটিক লোবস আর মোর প্রমিনেন্ট ইন ল্যাম্প্রে এন্ড হ্যাগফিশেস এন্ড ইন হায়ার বনি ফিশেস। হায়ার বনি ফিশ এবং ল্যাম্প্রে বা হ্যাগফিশেসও এটা হচ্ছে মোর প্রমিনেন্ট, এটা কিছু না, এটা জাস্ট একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার জন্য। এখন দেখো ক্রেনিয়াল নার্ভস আর অ্যাসোসিয়েটেড উইথ ব্রেইন, আমরা কি বললাম, ক্রেনিয়াল নার্ভস, এটা আমরা কোথায় বলেছি বলতো ক্রেনিয়াল নার্ভের কথা, যখন আমরা বলেছি যে সেরেব্রো স্পাইনাল সিস্টেম আছে, সেরেব্রো স্পাইনাল সিস্টেম, সেখানে কিন্তু আমাদের হচ্ছে তোমার ক্রেনিয়াল নার্ভস এর কথাটা ছিল, তাই না, পেরিফেরাল নার্ভস এর ক্ষেত্রে। তো এই আমাদের হিউম্যানে 12 জোড়া, 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস থাকে, কিন্তু ফিশে থাকে 10 পেয়ার্স। দুটো অ্যাবসেন্ট থাকে, একটা হচ্ছে তোমার এক্সেসরি, আর একটা হচ্ছে তোমার গ্লোসিয়াল, সেটা হচ্ছে তোমার টাং বলা হয়, আর এক্সেসরিটা হচ্ছে নেক মুভমেন্ট। যেহেতু ফিশ বা ফিশের ক্ষেত্রে তোমার নেক বলতে আলাদা কোনো পার্ট আসলে খুঁজে পাওয়া যায় না, এবং সেটাকে মুভমেন্ট করা যায় না, সো এই জন্য হচ্ছে তাদের এক্সেসরিটা নাই। এবং হাইপোগ্লোসাল মানে হচ্ছে তাদের টাং কিন্তু নেই আমাদের ফিশে। তো এই দুটো এই জন্য আমাদের অ্যাবসেন্ট, সরি ফিশের অ্যাবসেন্ট, কিন্তু এটা হিউম্যানের আছে। এবং তোমাদের কাজকে আমি একটা ওই যে মানে নির্দেশনা দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ইকথায়োলজি, যেটা আমার আগে দেওয়া উচিত ছিল, যে ইকথায়োলজি পড়া শুরু করার আগে একটা বই কেনা দরকার, লেগলারের। তোমরা যারা ঢাকায় আছো তারা বাকিদেরকে হেল্প করবা, এবং তোমরা তো নিজের অবশ্যই কিনবা। এটা হচ্ছে নীলক্ষেতে খুবই অ্যাভেলেবেল একটা বই, আমার মনে হয় পেয়ে যাবা, এটা কোনো এত কঠিন কিছু হবে না। বইয়ের নাম হচ্ছে ইকথায়োলজি, এটা হচ্ছে সেকেন্ড এডিশন, লেগলার। এটা বললেই হবে যে ইকথায়োলজি বাই লেগলার,
আর সেকেন্ড এডিশন, এটা মনে রেখো। এই বইটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ছোট একটা বই। এই বইটার মধ্যে 324 এবং 325 নম্বর পেজে এই যে ফিশের ক্ষেত্রে যে 10টা ক্রেনিয়াল নার্ভস আছে, তাদের নেমস, তাদের অবস্থান মানে পজিশন, দেন হচ্ছে তাদের ফাংশন সব দেয়া আছে, এবং আমরা কিন্তু সেখান থেকেই পড়তে পারি। তো আমি এই মুহূর্তে ঢাকাতে আছি, যার কারণে হচ্ছে এই বইটা আমার কাছে নেই, আমার একটা ক্যাম্পাসে আছে। তো আমি যখনই ক্যাম্পাসে যাব আমি মনে করে তোমাদের এই বইয়ের ওই পেজটা যথাসম্ভব স্ক্যান করে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে মেক শিওর যে সবার কাছে যেন এই বইটা থাকে। আমার মানে ম্যাম আমার মনে হ্যাঁ ম্যাম বলো। এটা কি সেন্ট্রাল লাইব্রেরিতে পাওয়া যাবে? সেন্ট্রাল লাইব্রেরিতে পাওয়ার কথা, অবশ্যই পাওয়ার কথা, আমাদের টেক্সট বুক গুলো থাকে, এটা তো 1 নম্বর টেক্সট বুক। আরেকটা জিনিস, সেন্ট্রাল লাইব্রেরিতে তো পাবেই, সেখান থেকে নিয়ে নিও, কিন্তু এই বইটার দাম খুব একটা বেশি না। আর ফিশারি যে পড়ছো, কিছু বই তোমার আসলে সংগ্রহে থাকা দরকার, কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ফিশের যে ফিজিওলজি বুঝতে গেলে এবং ফিশের অ্যানাটমি বুঝতে গেলে থায়োলজির কোনো বিকল্প নেই, এবং থায়োলজির জন্য ছোট একটা বই খুবই কম দাম, আমার মনে হয় 200-250 টাকা হতে পারে, বা তাও নাও হতে পারে, আমার মনে নাই, আমি অনেক আগে কিনেছিলাম। তো হচ্ছে তোমার এটা খুব একটা দাম না, তোমরা কিনে ফেলতে পারো। অবশ্যই আমার সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যেটা তোমার রিকোয়েস্ট করছি, যেটা সবাই কিনে রেখো। আর বাকিদের জন্য আমি তো সাপ্লাই দিবই, বাট তোমাদের কিনে রাখাও ভালো। ওকে, এখন এই জন্য আজকে সেটা আমি তোমাদেরকে ডিটেলস আকারে পড়াতে পারছি না। আর বাট আমি হচ্ছে তোমার কিছুটা বলে দিব, নিজে থেকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই একটা ছবি, জাস্ট ছবিটাকে খেয়াল করো। আমি একটু অটোমেশন অন করি, হাইলাইট করি, দেখো এই ছবিটার ভিতরে 1 2 3 4 খুঁজে বের করো। দেখো এইটাকে বলা হয় ওয়ানটা কি দেখো, অপটিক নার্ভ। অপটিক নার্ভ কি কাজ করতে পারে বলো তো? দেখতে সাহায্য করে। দেখতে সাহায্য করে, রাইট। সে কি করে জানো, আমাদের যে আই সাইট বা আমরা যে দেখবো সেই যে সেন্সটাকে সে কি করে, ইনফরমেশনটা, ধরো তোমার ওইদিকে তাকাতে ইচ্ছে করতেছে, তুমি দেখবা, সেটা কিন্তু মুভমেন্ট, সেটা কিন্তু না। এটা হচ্ছে তোমার চোখ খুলতে ইচ্ছে করতেছে, রাইট। বা তোমার অনেক সময় আমরা কিন্তু তাকিয়ে থাকি কিন্তু আমরা দেখতে পাই না, আবছা হয়ে যায় না অনেক কিছু, তোমাকে কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হয়, এটা খেয়াল করছো? চোখ খোলা থাকলে কি তুমি দেখতে পাও? নট নট রিয়েলি, তাই না? চোখ খোলা থাকার পরেও তুমি যদি অন্য মনস্ক থাকো, তোমার যদি ব্রেইনে সেই ইনফরমেশনটাকে ট্রান্সমিট না করে, তখন কিন্তু আমাদের মনে হয় না যে আমরা আইডিয়াল বসে আছি। অনেকেই বলে না তুমি কোন ধ্যানে আছো, এটা বলে কিনা। তো চোখ খোলা থাকলেই যে আমরা দেখতে পাই, এটা কিন্তু নট নেসেসারি। তো হচ্ছে অপটিক নার্ভ, যেটা হচ্ছে যে তুমি তাকিয়ে একটা জিনিস বোঝার চেষ্টা করতেছো, না এটা হচ্ছে আমার হাত, বা এটা আমার ফোন, এটা আমার হেডফোন, আমি ক্লাস করছি, আমি তাকিয়ে ক্লাস করছি, বা এই যে আমি ওয়ানটাকেই দেখছি, বাকি আরো কিন্তু অনেক কিছু আছে, কিন্তু আমি ওয়ানটাকেই দেখছি। বুঝতে পারছো? এই যে ইনফরমেশনটা, এটা হচ্ছে তোমার ব্রেইনে পাস করে অপটিক নার্ভ, এবং এটা অপটিক লোবের 2 সাইডে থাকে। এরপর হচ্ছে তোমার অকুলোমোটর নার্ভ, এই যে দেখো 2 নাম্বার। যেহেতু এটা তোমার এই অপটিক লোব, এটা অপটিক লোবের পাশাপাশি থাকে, সো এটা সরি, অপটিক লোব হচ্ছে এটা, অপটিক লোবের পাশাপাশি থাকে, এটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। তো অপটিক লোবের পাশাপাশি যেহেতু থাকে অকুলোমোটর নার্ভ, সো সে কি করবে বলতো, সে কিন্তু আই মুভমেন্টে সাহায্য করে। অক্ষিগোলকের সঞ্চালন। অক্ষিগোলকের সঞ্চালন। অক্ষি গোলক সঞ্চালন মানে আই বল মুভমেন্ট, এই তো। তো তোমার হচ্ছে মোটর মানে কি বলতো, মুভমেন্ট, এবং অকুলো মোটর এটা আসছে তোমার, অকুলো আসছে তোমার আই সাইটের, যদি তোমার কানেকশন থাকে সেক্ষেত্রে আমরা বলি অকুলো মোটর। তো অকুলো, এবং সেখান থেকে আসছে যদি মুভমেন্টের ব্যাপার, এই জন্য অকুলো মোটর। এটা হচ্ছে আই বল মুভমেন্টে হেল্প করে, অক্ষি গোলক কি বললাম, সঞ্চালন। বাংলা খুবই কঠিন আসলে। আই বল মুভমেন্ট, ওকে। দেন ট্রক্লিয়ার নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ করে আইটাকে মুভমেন্ট করে, এটা হচ্ছে আই বল। তুমি চোখটাকে না সরিয়েই তো আই বলটাকে মুভমেন্ট করতে পারতেছো, উপরে নিচে পাশে আশেপাশে সোজা সবই তো দেখতে পাচ্ছ। কিন্তু কিছু সময় তোমাদের চোখটাকে কিন্তু টোটালটাকে ঘুরিয়ে ফেলতে হয়, যদি তুমি দূরে কিছু দেখতে চাও, সরি তোমার ডান সাইডে বা বাঁ সাইডে যদি দেখতে চাও, সেই ক্ষেত্রে যে তোমার টোটাল আই মুভমেন্ট বা তোমার হচ্ছে হ্যাঁ আই মুভমেন্ট, সেটা হচ্ছে তোমার ট্রক্লিয়ার নার্ভ করে। ওকে, এটা হচ্ছে এই যে 3 নাম্বার। এটাও কিন্তু এই যে অপটিক লোবের নিচেই প্রায় বলতে গেলে। তো 4 নাম্বারটা কি, আমি আবার একটু ক্লিয়ার করে দিই। 4 নাম্বারটা কি, ট্রাইজেমিনাল নার্ভস। ট্রাইজেমিনাল নার্ভ যেটা করে সেটা হচ্ছে, দেখবা অপটিক লোবের একটু নিচের দিকে থাকে। এই ট্রাইজেমিনাল নার্ভস যেটা করে, আমরা যে হচ্ছে চাবাই বা চর্বণে সাহায্য করে না, যারা বাংলায় আর কি এটা পড়ে আসছো তারা বলো, এটা কি চর্বণে সাহায্য করে? এটা কিন্তু চিউই করে এবং ক্লেন্স করে অফ দ্য টিথ। হুম, এটাকে এই সেন্সটাকে নেওয়ার জন্য হচ্ছে তোমার এই ট্রাইজেমিনাল নার্ভ মানে হেল্পফুল। অ্যাবডুসেন্স নার্ভ, নার্ভ দেখো এটা কোথায়, এই যে 5 নাম্বারে। এটা কিন্তু অপটিক লোবের আবার কাছাকাছি,
ঠিক আছে, এই অ্যাবডুসেন্স নার্ভও কিন্তু আবার আই মুভমেন্টে সাহায্য করে। আমাদের মোটামুটি তিনটা মানে নার্ভ তোমার হচ্ছে আমাদের আই মুভমেন্টে বা আই সাইটে সাহায্য করে। ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভটা কি বলো? ফেসিয়াল নার্ভ কি করে? ফেসিয়াল যে এক্সপ্রেশনটা আমরা দেই, আমরা যে তোমার হচ্ছে তুমি ফেসিয়াল এক্সপ্রেশন দাও না, তুমি সাপোজ একটু ফানি ভাবে যদি আমি যাই, তোমাদের অনেকে হয়তো এসআরকে এর ফ্যান হবা, শাহরুখ খান, সে কিন্তু কি করে, তার কপালে কিন্তু সিক্স প্যাক হয় নাকি, আমরা যেটা বলি। বা তোমাদের অনেকেই হয়, আমরা আমরা রাগ হই, রাগ হলে কি হয় বলতো, আমাদের কপালের চামড়াটা আমরা কুচকে ফেলি না, বা আমরা হাসি, বা আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন, তুমি হাসো, এটাও কিন্তু একটা ফেশিয়াল এক্সপ্রেশন। তুমি রাগ রাগ হচ্ছ, সেটাও একটা ফেশিয়াল এক্সপ্রেশন। তুমি অবাক হচ্ছ, এই যে মুভমেন্ট, এই যে ফেশিয়াল মুভমেন্ট, দেন হচ্ছে তোমার এই যে এক্সপ্রেশন গুলো, এই এক্সপ্রেশন গুলো কিন্তু তোমার কে কন্ট্রোল করে? এটা হচ্ছে ফেশিয়াল নার্ভ কন্ট্রোল করে। ওকে, দেন হচ্ছে অডিটরি নার্ভ। অডিটরি নার্ভ কি? এটা হচ্ছে আমাদের হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স, আমাদের শুনতে সাহায্য করে। শোনার ক্ষেত্রে আমরা কোনো কিছু শুনবো, সেই ক্ষেত্রে কিন্তু এই অডিটরি নার্ভটা আমাদের গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যাচ্ছে বৃদ্ধ হয়ে গেলে অডিটরি নার্ভটা কাজ করে না, তখন তারা কম শুনতে পায়। এটা হচ্ছে তোমার নাম্বার 8, এই যে দেখো 8। তো গ্লোসোফ্যারিঞ্জিয়াল, এটা তো নামেই আছে যেটা ফ্যারিঞ্জিয়াল মানে ফ্যারিংস এর সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে তোমার থ্রট, ফ্যারিংস, এবং হচ্ছে তোমার আমি যেটা বলি লাংস, বা হচ্ছে থাইরয়েড, সরি এটাকে থাইরয়েড না, এটাকে বলা হয় তোমার আচ্ছা আমাদের টনসিল, রাইট, টনসিল, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ফ্যারিংস, আমাদের ফ্যারিংস, থ্রট এবং টনসিল, এই যে জিনিসের যে ফিলিংস গুলো আমরা যে পাই, এটা হচ্ছে এই যে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। ঠিক আছে, 8 নাম্বার। 9 নাম্বারটা কি আমাদের? এটা সরি, এটা আমাদের হচ্ছে 9 নাম্বার। এবং আমাদের যে লাস্টে সেটা হচ্ছে তোমার ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভ হচ্ছে 10, এই যে দেখো 10, সরি 10, ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভ এইটা হচ্ছে আমাদের সাহায্য করে বিভিন্ন ধরনের টেস্টের ক্ষেত্রে, এটাকে টেস্ট সেন্সেশনটাকে আমাদের হেল্প করে ভ্যাগাস। ওকে, আমাদের এটা হচ্ছে 10টা নার্ভ। আচ্ছা আমি একটা জিনিস তোমাদের কি মনে হয়, এই যে অপটিক নার্ভ কিন্তু 1 নাম্বার না, এটা হচ্ছে আসলে 2 নাম্বার। এই যে নিচে আমি 1 এবং 2 এ ইয়া করে ফেলছিলাম। 1 নাম্বারটা হচ্ছে তোমাদের অলফ্যাক্টরি নার্ভ, যেটা হচ্ছে স্মেল নিতে সাহায্য করে। ওকে, তাহলে আমাদের কি দেখো, এটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ যেটা স্মেল আমার নিতে সাহায্য করে, এটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে অপটিক লোবের কাছাকাছি অপটিক নার্ভ, যেটা হচ্ছে আমাদের দেখতে সাহায্য করে। এবং 3 নাম্বার যেটা আছে আমাদের হচ্ছে অকুলোমোটর নার্ভ, যেটা আই বল মুভমেন্টে হেল্প করে। এবং হচ্ছে ট্রক্লিয়ার, সেটা হচ্ছে আই মুভমেন্টে হেল্প করে। ট্রাইজেমিনাল, যেটা হচ্ছে আমাদের কি করে বলতো, ট্রাইজেমিনাল নার্ভ, এটা হচ্ছে আমাদের চর্বণে সাহায্য করে, আমি যেটাকে বলি চিউই এবং হচ্ছে ক্লেঞ্চ অফ দ্য টিথ। দেন হচ্ছে আমাদের অ্যাবডুসেন্স নার্ভ, সেটাও হচ্ছে তোমাদের আমাদের মুভমেন্টে হেল্প করে। দেন হচ্ছে ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভটা কি করে বলতো? সরি, এটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। ফেশিয়াল এক্সপ্রেশনটাকে তোমার হচ্ছে আমাদেরকে মানে দিতে সাহায্য করে। দেন অডিটরি নার্ভ, সেটা হচ্ছে আমাদের হিয়ারিং এ সাহায্য করে। গ্লোসোফ্যারিঞ্জিয়াল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের থ্রট, নেক, দেন হচ্ছে আমাদের টনসিল, সেই জিনিসগুলোকে হচ্ছে তোমার সেখানে যদি কোনো ধরনের সেন্স থাকে সেটাকে আমাদের পাস করতে সাহায্য করে। এবং লাস্ট নাম্বার 10 হচ্ছে ভ্যাগাস। তো এই হচ্ছে আমাদের 10টা নার্ভ। এটা হচ্ছে আমাদের ফিশ নার্ভ। আর হিউম্যানে আরো দুটো এক্সট্রা থাকে, সেই দুটো হচ্ছে তোমরা কিন্তু এই দুটোর নামও জানতে হবে, কারণ আমাদের প্র্যাকটিক্যালের ভাইভাতে আমাদের প্রায় কিন্তু এই কোশ্চেনগুলো করা হয় যে হিউম্যানে কত কত জোড়া নার্ভ থাকে, এবং হচ্ছে কি বলে ফিশে কয়টা থাকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের। নেক্সটে আমি হচ্ছে তোমার